কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরে ঢাকা লকডাউন কর্মসূচি নিয়ে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও জানান, সেনাবাহিনী আগের মতো মাঠেই থাকবে, 50% তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়নি। আপনাদের ভিতরে একটা কনফিউশন আছে যে ভাবতেছেন যে সেনাবাহিনী আমরা 50% উঠবো, আমরা 50% উঠাচ্ছি না। এই মুহূর্তে সেনাবাহিনী সব আগে যেরকম ছিল এখন একই। কোন ধরনের আশঙ্কা নাই, কোন ধরনের লকডাউন যে ই ডাকুন, কোন ধরনের কি ডাকছে না, কোনো আশঙ্কা নেই। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর মন্তব্যকে শিষ্টাচার ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাসাসকে দেয়া সাক্ষাৎকারে মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম জানান, সিং এর সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূসকে সতর্ক থাকতে বলার বিষয়টি ঢাকার কাছে গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, বাংলাদেশ ভারতের সাথে সমান সার্বভৌমত্ব, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মুখপাত্র আরও বলেন, দৃষ্টিভঙ্গির পার্থক্য গঠনমূলক ও শ্রদ্ধাশীল সংলাপের মাধ্যমে সবচেয়ে ভালোভাবে সমাধান করা সম্ভব। কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো কিছু বিষয় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব। রোববার ঠাকুরগাঁয়ে মতবিনিময় সভায় তার দাবি, নির্বাচনের দিনেই গণভোট। আর দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, রাস্তায় নেমে গণভোট নিয়ে কেউ চাপ সৃষ্টি করতে চাইলে তা মানবে না জনগণ। রবিবার ঠাকুরগাঁও জেলা সদরের জগন্নাথপুর ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের দিনই গণভোটের দাবি করেন তিনি। গণভোট, সনদ এইসবকে আমরা বুঝি, এগুলো বুঝে শিক্ষিত সমস্ত উপরতলা থেকে আমেরিকা থেকে কিছু লোক আসছে, আইসে এখানে এখন এগুলো আমাদের ঘাড়ের মধ্যে চাপাচ্ছে। আমরা মাইনে নিচ্ছি বিএনপি যে যতগুলো পরিবর্তন করতে চায়, সংস্কার করতে চায়, সেটা আমরা রাজি আছি। রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, ঐক্যমত্য কমিশনের বাইরে এখন তৈরি করা হচ্ছে বহু অনৈক্য। তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে। আমাদের 31 দফা সব কিছু কিন্তু ঐক্যমতে আসে নাই, আমরা কিন্তু মেনে নিয়েছি। জাতীয় প্রেস ক্লাবে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করেন, গ্রামীণ নারীদের ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী তাদের দলে ভেড়াচ্ছে। এখন আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, যাদের এটা করার কথা না। কারণ তাদের মুক্তিযুদ্ধের সময় যে হাতে রক্ত লেগেছিল, সেই রক্তের দাগ কিন্তু এখনো শুকায়নি। আর উত্তরায় দলীয় 31 দফার লিফলেট বিতরণ এবং মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। একসময় যারা পিআর চেয়েছিল, আজকে ওই জুলাই সনদ নিয়ে যারা দাঙ্গা করছে। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বগুড়া থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেছেন জুলাই যোদ্ধা শহীদ মীর মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ। রোববার বেলা 3টায় শিবগঞ্জ উপজেলায় হযরত শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করেন মীর স্নিগ্ধ। এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। স্নিগ্ধ বলেন, দলের কর্মী হিসেবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া থেকে পথ চলা শুরু করলেন তিনি। পাশাপাশি ছাত্র জনতার সাথে বিএনপির পক্ষে গণসংযোগ শুরুর ঘোষণাও দেন তিনি। বলেন, দলের নির্দেশে তরুণদের সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আগামীর বাংলাদেশ নির্মাণে তরুণদের নিয়ে কাজ করতেই নতুন অধ্যায়ের সূত্রপাত বলেও মন্তব্য করেন মীর স্নিগ্ধ। পরে শিবগঞ্জের মীর মুগ্ধ স্কোয়ারে ছাত্র জনতার সমাবেশে অংশ নেন মীর স্নিগ্ধ। আমরা তরুণরা দলে দলে যোগ দিব রাজনীতিতে, এবং আমরা এই দেশকে নতুন বাংলাদেশ, শহীদদের স্বপ্নের বাংলাদেশ করতে আমরা ভূমিকা পালন করব। তরুণরাই এই দেশের ভবিষ্যৎ, তরুণরাই এই দেশের হাল ধরবে ভবিষ্যতে।
প্রায় 134 ঘন্টা পর অনশন ভাঙলেন আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের অনুরোধে রোববার রাত 8:30টার দিকে অনশন ভাঙেন তিনি। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর আগে তারেক রহমানকে অনশন ভেঙে পুনর্বিবেচনার আবেদন করার পরামর্শ দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের দাবিতে আমরণ অনশনে আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমান। রবিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে তার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। বিষয়টি নিয়ে কথা বলেন ইসি সচিবের সাথে। পরে গণমাধ্যমকে ইশরাক জানান, বৈষম্যের শিকার জুলাই অভ্যুত্থানে সক্রিয় নেতা তারেক। আইনগতভাবে অযোগ্য হয়নি তার আমজনতার দল। ইসির তদন্ত নিয়ে অভিযোগ করে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান ইশরাক। যে পর্যায়ে এটা তদন্ত করা হয় সেই কর্মকর্তার ব্যাপারেও কিছু অভিযোগ এসেছে বলে আমরা শুনেছি। তো যেটা আমি বলি 33টা 70টা থাকার কথা উপজেলা অফিস, 33টা পাওয়া গিয়েছে। ওনারা বলছেন যে বাকিগুলোতে তারা ভিজিটই করতে যান না এবং কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি নানা টালবাহানা করেছেন। পরে তারেক রহমানের অনশন নিয়ে ইসি সচিব ও কয়েকজন কমিশনারের সাথে বৈঠক করে আমজনতার দল। ব্রিফিংয়ে সচিব জানান, নিবন্ধনের জন্য পুনর্বিবেচনার আবেদন করতেই পারে আমজনতার দল। অ্যাপিল করতে পারেন এবং ঘাটতি যেগুলো আছেন সেগুলো পূরণ করে দিতে পারেন। নিশ্চয়ই ওনারা সবিবেচনায় নেবেন এবং এই অনশন আমি আন্তরিকভাবে আবেদন করব যেন এই অনশন ভঙ্গ করে আমাদেরকে আইনগতভাবে জিনিসটা সুরাহার দিকে নিয়ে যাবেন। ইসি সচিব জানান, 18 নভেম্বর উদ্বোধন হবে প্রবাসী ভোটারদের জন্য অ্যাপ পোস্টাল ভোট বিডি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করব। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন তিনি। তবে উপদেষ্টা পরিষদ থেকে কখন পদত্যাগ করবেন সে সিদ্ধান্ত এখনো হয়নি বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। এর আগে ঢাকা 10 সংসদীয় আসনের ভোটার হওয়ার জন্য ধানমন্ডি নির্বাচন কার্যালয়ে আবেদন করেন তিনি। কুমিল্লার মুরাদনগর থেকে ভোটার এলাকা স্থানান্তর করে ঢাকায় আনার জন্য এই আবেদন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন এ তথ্য জানান। সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার এলাকা স্থানান্তরের শেষ সময় সোমবার। রাজধানীর ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে ঢাকা 10 সংসদীয় আসন। বিএনপি এই আসনে এখনো কোনো প্রার্থী দেয়নি, তবে সুপ্রিম কোর্টের আইনজীবী জসিমউদ্দিন সরকারকে প্রার্থী করেছে জামায়াত। যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটটাও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করারই, তারপরে দেখা যাক। আমার কারোর সাথে কোনো ধরনের আলোচনা হয় নাই। কেউ কোন আসন কোন রাজনৈতিক দল ফাঁকা রাখলো কি রাখলো না সেটা আমার দেখার বিষয় না। আমি আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে এককভাবেই নিব। ত্রয়োদশ সংসদ নির্বাচনে 300 আসনে একক প্রার্থী দিতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে কিছু আসনে ছাড় দিতে পারে দলটি। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ দিয়ে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংসদ নির্বাচনের আগে গণভোট চায় তার দল। বর্তমান প্রশাসনের অধীনে সুষ্ঠু নির্বাচন নিয়েও শঙ্কার কথা জানান তিনি। 1991 সালে চরমোনাই পীর সৈয়দ ফজলুল করিমের হাত ধরে গড়ে ওঠা ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নামের রাজনৈতিক দল তাদের নাম পরিবর্তন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে 2008 সালে নিবন্ধন পায়। এরপর থেকে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছে দলটি। বিগত সময়ে রাজনৈতিক নানা আন্দোলনের সম্মুখ সারিতে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ফ্যাসিবাদ সরকার পতনের পর রাষ্ট্র গঠনে অংশ নিতে চায় দলটি। আগামী নির্বাচনে 300 আসনেই একক প্রার্থী দিতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। জোট গঠনের পরিকল্পনা না থাকলেও ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতার আলোচনা চলছে, জানিয়েছেন দলটির আমির। জানান, জামায়াত ইসলামী সহ সমমনা দলগুলোর সঙ্গে কিছু বিষয়ে মতানৈক্য থাকলেও ভোটের ইস্যুতে তারা ঐক্যবদ্ধ। আমরা যেনতেন নির্বাচন আগে পরে যেভাবে হয়েছে সেরকম নির্বাচন আমরা চাই না। এখন সরকার কতটুকু লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারবে এটা কিন্তু আমরা শঙ্কিত, চিন্তিত।
যে আমরা কোনো জোট করব না, এটা আমরা একটা নির্বাচনী সমঝোতা করব। এটা আমরা করবই একমাত্র দেশের কল্যাণ, ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণের জন্যে। ক্ষমতায় গেলে সব ধর্মের নাগরিকদের নিরাপত্তার পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, প্রাধান্য পাবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। আমরা মেসেজ দেব, যদি ইসলামী নীতি আদর্শ এদেশে বাস্তবায়ন হয়, প্রতিটা মানুষ তার স্বাধীনভাবে বসবাস করার পরিবেশ পাবে। সেখানে অন্য বিজাতি যারা রয়েছে, সংখ্যালঘু, তারাও সেখানে সুন্দরভাবে বসবাস করার পরিবেশ পাবে। এটাই হলো ইসলামের নীতি আদর্শের ইতিহাস। সংসদ নির্বাচনের আগে প্রশাসনের সংস্কারের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শহীদ নূর হোসেন দিবস আজ। 1978 সালে এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে বুকে ও পিঠে লেখা স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক স্লোগান নিয়ে মিছিল করেন তরুণ নূর হোসেন। রাজধানীর 0 পয়েন্টে পুলিশের গুলিতে তিনি শহীদ হন। তার আত্মত্যাগে তীব্র হয়ে ওঠে আন্দোলন, যা পরবর্তীতে এরশাদ বিরোধী গণঅভ্যুত্থানে রূপ নেয়। ওই আন্দোলনের ধারাবাহিকতায় আরও রক্তপাতের মধ্য দিয়ে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। দিবসটি উপলক্ষে রাজধানী সহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি নিয়েছে। শহীদ নূর হোসেনের আত্মত্যাগ গণতন্ত্রের সংগ্রামে এক উজ্জ্বল দৃষ্টান্ত। মেট্রো রেল ও সংশ্লিষ্ট প্রকল্পের সব কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। রোববার ডিএমটিসিএল পরিচালক AKM খায়রুল আলমের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে এই আদেশে ছুটি বাতিলের কোনো কারণ উল্লেখ করা হয়নি। আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমটিসিএল এর মেট্রো রেল ভবন, ডিপো এলাকা, মেট্রো রেল স্টেশন, ডিএমটিসিএল এর আওতাধীন বিভিন্ন প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য স্থাপনায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের এ নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই বলা হয়েছে। ইসলামী ব্যাংক থেকে জালিয়াতির মাধ্যমে প্রায় 9,283 কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম, তার স্ত্রী সহ মোট 67 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোববার দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করা হয়। সুদ আসলে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 10,479 কোটি টাকা, যা দুদকের ইতিহাসে সবচেয়ে বড় অর্থ পাচার সংক্রান্ত মামলা। এছাড়া বলা হয়, এস আলম গ্রুপের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার, এস আলম স্টিলস লিমিটেড এবং এস আলম ট্রেডিং কোম্পানি লিমিটেডের নামে ঋণ নিয়ে এই অর্থ আত্মসাৎ ও সিঙ্গাপুরে পাচার করা হয়। এসব টাকা সরাতে একটি জালিয়াত চক্র ইসলামী ব্যাংকের সফটওয়্যারে অনৈতিকভাবে প্রবেশ করে। এর ফলে ইসলামী ব্যাংকের মতো একটি স্বনামধন্য ব্যাংক গুরুতর আর্থিক সমস্যায় পড়ে। নির্বাচিত সরকারের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF ঋণের 6ষ্ঠ কিস্তি ছাড় করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এছাড়া সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকার নেবে বলেও জানান তিনি। রোববার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 2023 সালে বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। কিন্তু গত জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তি অনুমোদনের মাধ্যমে মূল ঋণের পরিমাণ $80 কোটি বাড়িয়ে $550 কোটি করা হয়। 8 কিস্তিতে এ অর্থ পাওয়ার কথা রয়েছে। এ পর্যন্ত IMF এর এই ঋণ কর্মসূচি থেকে $360 কোটি পেয়েছে বাংলাদেশ। 6ষ্ঠ কিস্তি অন্তর্বর্তী সরকারের আমলে পাওয়া যাবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নতুন মিশন এলে নির্বাচিত সরকার কতটা ঋণ চায় তা নিয়ে আলোচনার পর অর্থ ছাড় হবে। ওরা বলেছে যে তোমাদের সার্বিক যে অর্থনৈতিক দিকটা আমরা অত্যন্ত হ্যাপি, যা যা করার চেষ্টা করছো তোমরা করেছো, এবং কিছু কিছু ওদের রিকমেন্ডেশন আছে যে রাজস্ব আয়টা বাড়াতে হবে। এটা আমরা তো একটা রিপোর্ট পাঠাচ্ছি, ওদের একটা টিম আসবে, একটা রিভিউ হবে, তারপর আমরা বলবো। এ সময় অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি কিছুটা কমেছে। সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের সিদ্ধান্ত আগামী সরকারই নেবে। আমার কাছে পাঠিয়েছে প্রপোজাল, এটাতে আমরা সার্বিকভাবে আমরা সমষ্টিগত ডিসিশন নেব। তারপর এটা আমাদের নিজস্ব আইন, আমাদের নিজস্ব কনস্টিটিউশন, নিজস্ব ওইভাবে আমরা
এসে করে নেব। আগামী সরকারকে আইএমএফ এর ঋণ সংস্কারের শর্তসহ সব বিষয়ে একটি পূর্ণাঙ্গ ধারণা তৈরি করে দেওয়া হবে বলেও জানান উপদেষ্টা। উমুন্নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। বাজারে পেঁয়াজের চলমান দাম স্বাভাবিক নয় বলেও মন্তব্য করেছেন তিনি। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, পেঁয়াজের দাম যখন 40 থেকে 45 টাকায় নেমেছিল তা কৃষকের উৎপাদন খরচের জন্য ভালো ছিল না। এরপর দীর্ঘদিন পেঁয়াজের দাম সহনীয় ছিল, তবে সপ্তাহ দুয়েক ধরে বাজার অসহনীয় হয়ে উঠেছে। এরই মধ্যে পেঁয়াজ আমদানির জন্য 2800 আবেদন জমা পড়েছে। 5 দিনের মধ্যে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে না আসলে আমদানির অনুমোদন দেওয়া হবে। পেঁয়াজের কোনো সংকট নেই, 1 সপ্তাহের মধ্যে দাম কমবে বলেও আশা করছেন তিনি। দুই সপ্তাহ যাবৎ ম্যাক্সিমাম যে পেঁয়াজের দামের একটা উস্ফলন ঘটেছে। আমরা জিনিসটার উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। প্রায় 2800-র মতো আমাদের কাছে আমদানি আবেদন বর্তমানে আমাদের হাতে আছে। আমরা বাজারের উপরে তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন সব অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বাড়তি মাশুল আদায় 30 দিন স্থগিত করেছেন হাইকোর্ট। রিট শুনানি করে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এই আদেশ দেন। 14 সেপ্টেম্বর নতুন মাশুলের গেজেট প্রকাশ করা হয়। এতে বন্দরের বিভিন্ন ধরনের সেবায় আগের তুলনায় গড়ে 41% মাশুল বাড়ানো হয়। সবচেয়ে বেশি বাড়ে কন্টেইনার পরিবহনের মাশুল। আর 15 অক্টোবর থেকে নতুন মাশুল বাস্তবায়নের জন্য 30 সেপ্টেম্বর বিজ্ঞপ্তি দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এর বৈধতা চ্যালেঞ্জ করে গত মাসে রিট করে মেরিটাইম ল সোসাইটি। রোববার হাইকোর্ট বেঞ্চের শুনানিতে 14 সেপ্টেম্বরের গেজেট এবং 30 সেপ্টেম্বরের বিজ্ঞপ্তি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়। রাজনৈতিক অস্থিরতা দেশে বড় বিনিয়োগে ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও কূটনীতিকরা। টেকসই গণতান্ত্রিক ব্যবস্থায় সমাধান বলছেন তারা। বলেন, সবার আগে জাতীয় স্বার্থকে নিরাপদ করতে হবে। রোববার রাজধানীতে এক সেমিনারে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তিতে আগ্রহী সিওল। যুক্তরাষ্ট্র ও চীনের শুল্ক যুদ্ধ গোটা ভূ রাজনীতিকেই প্রভাবিত করছে। বাংলাদেশ সহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এটি গুরুতর হুমকি বলে মনে করেন অর্থনীতিবিদ ও সাবেক কূটনীতিকরা। রোববার রাজধানীর এক হোটেলে দক্ষিণ কোরিয়া দূতাবাসে আয়োজিত সেমিনারে বক্তারা জানান, বৈশ্বিক বাণিজ্য এখন অনিশ্চিত ব্যবস্থায় রূপ নিচ্ছে, যেখানে ট্যারিফকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। রফতানি নির্ভর অর্থনীতি সত্ত্বেও বাংলাদেশের এখন সুসংগঠিত ভবিষ্যৎমুখী বাণিজ্য কৌশল নেই। অদক্ষ বন্দর অবকাঠামো, অনিয়মিত জ্বালানি সরবরাহ এবং মান নিয়ন্ত্রণে দুর্বল প্রতিযোগিতা সক্ষমতাকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করছে। রাজনৈতিক অনিশ্চয়তা ও শাসন ব্যবস্থার দুর্বলতা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও বিনিয়োগ পরিবেশকে নড়বড়ে করে তুলছে। রাজনৈতিক সংকট ও বৈশ্বিক অস্থিরতায় বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া সহ এ অঞ্চলের কোনো দেশই প্রভাবমুক্ত নয়। এসব সংকটের কারণে অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং জাতীয় নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হচ্ছে। নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা বড় বিনিয়োগে ঝুঁকি তৈরি করছে। এই সংকটের একমাত্র সমাধান টেকসই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বৈশ্বিক অস্থিরতার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত। বলেন, ঢাকা ও সিউলের মধ্যে প্রস্তাবিত অর্থনৈতিক চুক্তি দুদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার ভিত্তি হিসেবে কাজ করবে। কোরিয়া একসময় সাহায্যপ্রাপ্ত দেশ ছিল, এখন সে দাতা দেশ। পোশাক খাতে সহযোগিতা যেভাবে বাংলাদেশের শিল্প উন্নয়নে ভূমিকা রেখেছে, ঠিক তেমনি আমরা বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি সহ আরও খাতের সহযোগিতা বাড়াতে চাই। এলডিসি উত্তর ব্যবসা বাণিজ্য সহজ করতে বাংলাদেশের সঙ্গে 2026 সালের আগেই অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করতে চায় দক্ষিণ কোরিয়া। বৈশ্বিক অনিশ্চয়তা শিগগিরই কমছে না, তাই বাংলাদেশকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা
আধুনিকায়ন ও কৌশলগত সংস্কারের পথে অগ্রসর হওয়ার পরামর্শ দেন আলোচকরা। নাফিজা দুবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেত্রকোনায় মাদকের বিস্তারে উদ্বেগ বাড়ছে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে। অন্যদিকে কুয়াকাটা সমুদ্র পথে আসছে ইয়াবা, আইস, ফেন্সিডিল সহ বিভিন্ন মাদক। স্থানীয়দের অভিযোগ, মাদক বেচা কেনায় জড়িত মূল হোতারা এখনও ধরাছোঁয়ার বাইরে। যদিও পুলিশের দাবি, মাদক নির্মূলে নিয়মিতই অভিযান চলছে। সীমান্ত ঘেঁষা নেত্রকোনার হাওর, পাহাড় ও সমতল সব জায়গাতেই এখন মাদকের ছড়াছড়ি। নেশায় জড়িয়ে পড়ছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। শহর ছাড়িয়ে গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও মিলছে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিল। স্থানীয়রা বলছেন, প্রশাসনের অভিযানে খুচরা বিক্রেতারা ধরা পড়লেও অধরা রয়ে যাচ্ছে মাদক পাচারের মূল হোতারা। যদিও সীমিত জনবল দিয়েই নিয়মিত অভিযান চালানোর কথা জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। পুলিশ বিভাগ থেকে মাদকদ্রব্য উদ্ধার করলেও যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে না। সময় সময় কিছু করা হয়। প্রশাসনের একার পক্ষে আসলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। আমরা চাচ্ছি যে নেত্রকোনা জেলা একটা মাদকের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রিত পর্যায়ে যাতে আমরা আনতে পারি, সহনীয় পর্যায়ে আনতে পারি। অন্যদিকে কুয়াকাটা উপকূলকে মাদক পাচারের বিকল্প রুট হিসেবে বেছে নিচ্ছে পাচারকারীরা। গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলারগুলো ব্যবহার করা হচ্ছে মাদক আনা নেয়ার কাজে। গত 15 মাসে জেলার 9 থানায় আটক হয়েছে মাদকের 90টি চালান। যেহেতু জেলের ব্যাপারে সচেতন না, কিছুটা মুনাফার আশায়, কিছুটা লাভের আশায় তারা নিজেদের অগোচরে অনেক সময় মাদক বহন করে। কঠোরভাবে যদি দমন না করে সেক্ষেত্রে আমাদের কলাপাড়া যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। সমুদ্রপথে মাদক পাচার বন্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের আসলে সীমাবদ্ধতার কারণে ফুল সমুদ্র আমাদের আসলে মনিটর করা সম্ভব না, কিন্তু তারপরে আমরা যাতে আমাদের সমুদ্র পথে আমাদের এলাকায় যদি কেউ চোরাচালানের স্থান না পায় এবং তারা যে না নামাতে পারে, সেক্ষেত্রে আমাদের কার্যক্রম সবসময় চলমান আছে। মাদকের বিস্তার ঠেকাতে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানই নয়, এজন্য পুনর্বাসন ও সচেতনতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন বলছেন অভিভাবক ও সাধারণ মানুষ। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খানাখন্দার গর্তে বেহাল বিভিন্ন জেলার মহাসড়ক, অবৈধ যানবাহন চলাচল, অপরিকল্পিত বাঁক, হাট বাজার বসার কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে বেশিরভাগ সড়কে। দুর্ঘটনা রোধে ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত তদারকি এবং তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণার কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ যানবাহন চলাচল, অপরিকল্পিত বাঁক, সড়কের পাশে হাট বাজার বসার কারণেই দুর্ঘটনা। ঢাকা খুলনা মহাসড়কের দুর্ঘটনা ঘটার প্রথম একটা কারণ হলো ইজি বাইক রোডে বেশি এবং গাড়ির গতি বেপরোয়া। মসজিদপুরে আমাদের এই যে ভ্রমর গ্রাম দাসরাট, এইখানকার রাস্তাটা এত দ্রুত গতি, মানে এখানে বিশেষ করে যে বাঁকা। মহাসড়কে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থতার দায় স্বীকার করল হাইওয়ে পুলিশ। দুর্ঘটনা প্রতিরোধে আমরা আমাদের কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে আমরা যে ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার ওনাদের সাথে একটা কমিউনিটি পুলিশিং মিটিং করি, পথসভা করি। 24 ঘন্টা টহল কার্যক্রম রয়েছে, একই সাথে চেকপোস্ট রয়েছে এবং চেকপোস্টে আমরা নিয়মিতভাবে বেপরোয়া যান এবং যাদের কাগজপত্রের সমস্যা থাকে এবং 3 হুইলার, এই ক্ষেত্রে আমাদের প্রসিকিউশন অব্যাহত রয়েছে। মাগুরা ঝিনাইদহ মহাসড়কের 3 কিলোমিটার এলাকায় অতিরিক্ত বাঁক এবং ঢালু রাস্তার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এছাড়াও সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে খানাখন্দে পরিণত। প্রতি মুহূর্তে আমরা এই যে নিচে যে ঢালু যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা দিয়ে আসলে যদি ওভারটেক করতে হয় তাহলে আমাদেরকে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইতে হয়। ওভারটেক করতে গেলে, এটা গাড়ি ক্রসিং করতে গেলে সমস্যা হয় মেলা, রাস্তাঘাট ভাঙ্গা হয় মেলা। সড়ক বিভাগ জানিয়েছে, সড়কের নিচু অংশ ভরাটির প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে কমবে দুর্ঘটনা। যাতে দুর্ঘটনা রোধ হয়, এই জন্য আমরা সড়কের উভয় পাশে এসবিবি মাধ্যমে কাজ করবো, যাতে করে দুই পাশে যে ডাউন অংশ আছে এই ডাউন অংশগুলো না। পুলিশ বলছে, ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিয়মিত তদারকি চালানো হচ্ছে। আমরা সড়কে যে ঝুঁকিপূর্ণ স্থানগুলো আছে সেই স্থানগুলোকে আমরা প্রতিনিয়ত হাইওয়ে পুলিশ ডিউটি করে এবং সেখানে ওভার স্পিড এবং ঝুঁকিপূর্ণ যে গাড়িগুলো আছে সেগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মাগুরা হাইওয়ে পুলিশের তথ্য মতে চলতি বছরের প্রথম 6 মাসে জেলায় মহাসড়কে 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 22 জন।
সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই বিষয়ে আরও জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। প্রসূন, গোপালগঞ্জের রাস্তার মহাসড়কের পরিস্থিতি কি এবং নিয়মিত তদারকি হচ্ছে কিনা সেখানে? গোপালগঞ্জ ঢাকা খুলনা মহাসড়কের ৪৪ কিলোমিটার পথ গোপালগঞ্জ অংশে রয়েছে। এই মুকশেদপুর হয়ে আপনার বাগেরহাটের সীমান্তবর্তী মোল্লারহাট পর্যন্ত এই সড়কটি রয়েছে। এখানে দক্ষিণবঙ্গের কিন্তু অধিকাংশ জেলার যানবাহন ঢাকায় এই পথ দিয়েই যায়, সেই কারণে রাস্তাটি কিন্তু অনেক ব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর থেকেই গোপালগঞ্জের মধ্য দিয়ে যে মহাসড়কটি গিয়েছে ঢাকা খুলনা মহাসড়ক এবং ঢাকা বরিশাল মহাসড়ক এত ব্যস্ত হয়ে পড়েছে যে মানুষ পারাপার হতেও সময় লাগে। এছাড়া এই সড়কে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে সরকার ঘোষিত যে অবৈধ যান নচিমন করিমন, তারপরে অটো চালিত ভ্যান রিক্সা, এইগুলি কিন্তু মহাসড়কে অহরহ চলছে। গোপালগঞ্জ শহরের বেশ কয়েকটি স্পটে বিভিন্ন বাঁক রয়েছে। এই বাঁক এবং মহাসড়কের পাশে হাট বাজার বসার কারণেও কিন্তু অনেক সময় সড়ক দুর্ঘটনায় মানুষের প্রাণ যাচ্ছে। গোপালগঞ্জের এই বিষয়গুলি নিয়ে কাজ করে থাকেন বিএটিএ এবং হাইওয়ে পুলিশ। তারা বলছে আমরা নিয়মিত তদারকি করে থাকি, তবে কিছু কিছু গাড়ির স্পিড বেশি থাকে এবং স্পিড গান দেখার পরেই কিন্তু তারা আবার স্লো করে দেয়। এটি পুলিশের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে তারা নিয়মিত কাজ করছেন যাতে দুর্ঘটনা কমিয়ে আনা যায়। এই ছিল গোপালগঞ্জের। আরেকটি বিষয় হচ্ছে গোপালগঞ্জের এই সড়কটি দাবি করেছে স্থানীয় জনগণ এবং এই সড়কে চলাচল করা চালকরা যে পরিমাণ গাড়ি চলাচল করে সেই তুলনায় গাড়িটি সড়কটি কিন্তু ন্যারো হয়ে গেছে। এটি 4 লেনে করার দাবিও স্থানীয়দের রয়েছে এবং চালকদের রয়েছে। তো গোপালগঞ্জের এই মহাসড়ক নিয়ে এবং মহাসড়কের মৃত্যুর ফাঁদ নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। গোপালগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রসূন কুমার মণ্ডল। আগামী বছরের মাঝামাঝিতে চালু হচ্ছে সিরাজগঞ্জে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ। দ্রুত এগিয়ে চলছে ইন্টারচেঞ্জের নির্মাণ কাজ। দেশের সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর এই প্রকল্প চালু হলে আরও সহজ হবে উত্তরাঞ্চলের রাজশাহী ও বগুড়া সহ দক্ষিণাঞ্চলের 22 জেলার সড়ক যোগাযোগ। কমে আসবে সড়ক দুর্ঘটনা, গতি আসবে ব্যবসা বাণিজ্যে, আর যার ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। যমুনা বহুমুখী সেতুর পশ্চিম প্রান্তে উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোল চত্বর। ঢাকা বগুড়া, ঢাকা রাজশাহী আর ঢাকা পাবনা মহাসড়কের সংযোগস্থল এটি। সাসেক্স সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় এই ইন্টারচেঞ্জ যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হতে পারে আগামী বছরের আগস্ট মাসে। প্রথমবারের মতো ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম প্রযুক্তি ব্যবহার হচ্ছে এই প্রকল্পে। থাকছে নিজস্ব সৌর বিদ্যুৎ ব্যবস্থাও। যাত্রী ও যানবাহন চালকদের জন্য বিশ্রামের স্থান। কাজ শেষ হলে এটি হবে দেশের সবচেয়ে সুন্দর ইন্টারচেঞ্জ। ইতোমধ্যেই কয়েকটি রাস্তা খুলে দেয় এই প্রকল্পের আংশিক সুবিধা পেতে শুরু করেছে ব্যবহারকারীরা। তবে পুনর্বাসনের জন্য আরও উদ্যোগ নেওয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। আগে যে জাম আছিল, জাম ছিল আধা ঘন্টা 1 ঘন্টা পরে জাম থাকছিল, এখন তো রাস্তা ঘোরা সব ক্লিয়ার। সরকার যদি আমাদের ব্যবসা করার মতো একটা পরিস্থিতি করে দেয় তাহলে আমাদের রক্ষা। 743 কোটি টাকার এই প্রকল্পের 58% কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সেই সাথে মোটরসাইকেল ও বাইসাইকেল চলাচলের জন্য থাকবে পৃথক লেন। লেনগুলোতে যানবাহনের মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি নেই। সেই সাথে প্রকল্প এলাকায় যানজটেরও আশঙ্কা নেই বলে দাবি কর্মকর্তাদের। একটা লেগ থেকে আরেকটা লেগে প্রায় 2 থেকে 3 লেনের সড়ক স্থাপিত হচ্ছে। এছাড়াও চারদিকে আছে সার্ভিস লেন। এক পজিশন থেকে আরেক পজিশনে নির্বিঘ্নে চলে যেতে পারছে। ফলে আশা করা যাচ্ছে যে এই ইন্টারচেঞ্জটি হলে 2টি জিরো হবে। একটা হচ্ছে জিরো ট্রাফিক জ্যাম আর একটা হচ্ছে জিরো অ্যাক্সিডেন্ট। আগামী 40 বছর এই ইন্টারচেঞ্জ দিয়ে নির্বিঘ্নে যানবাহন চলাচল করতে পারবে। এখন যেখানে দিনে গড়ে 18,000 যানবাহন চলে, কাজ শেষ হলে তা পৌঁছবে 40,000-এ।
হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিরাজগঞ্জ। শেরপুরের নকলা পৌরসভায় নির্মিত পানি সরবরাহ প্রকল্প শেষ হয়েছে 5 বছর আগে, অথচ এখনো এর সুফল পাচ্ছেন না পৌরবাসী। তাদের অভিযোগ, পৌর কর্তৃপক্ষের উদাসীনতা আর দুর্নীতির কারণে কোটি টাকার এই প্রকল্প ভেস্তে যেতে বসেছে। নকলা পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহ করতে নেওয়া প্রকল্পটি 5 বছর আগে হস্তান্তর করা হয় পৌর কর্তৃপক্ষের কাছে। এই প্রকল্পের রাস্তা সংস্কার, পাইপলাইন এবং পৌরসভার বিভিন্ন এলাকায় পানির সংযোগ দেওয়ার কথা। কাগজে কলমে সব থাকলেও বাস্তবে নেই এসবের অস্তিত্ব। ফলে 5 বছর ধরে পানির সুবিধা পাননি পৌরবাসী। অভিযোগ উঠেছে, বিগত পৌর মেয়রের উদাসীনতার কারণে প্রকল্পের কাজ শেষ না করেই বুঝিয়ে দেয় ঠিকাদার। ফলে অসমাপ্ত প্রকল্পটি এখন আর কাজে আসছে না। পাইপ গেছে আমাদের বাসার কাছে দিয়ে, কিন্তু আমরা পানিটা নিয়ে এখনো পাইছিও না, বা এই পানি আমরা খাইছিও। কারণ কাপড় চোপড় কালো হয়ে যায়, তরকারি রান্না অনেক সময় কালো হয়ে যায়, ময়লা থাকে, যার জন্য এই সমস্যাগুলি হয়। অনেক সময় পানি খাইলে দুর্গন্ধও করে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের দাবি, নিয়ম মেনে কাজ শেষ করে তা পৌর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে। গুণগত মান মেনটেন করেই আমরা কাজটি সম্পন্ন করেছি। সেগুলোর পাইপ টেস্ট করা হয়েছে, প্রেসার টেস্ট করা হয়েছে। টোটাল কাজ সম্পন্ন করার পরে আমরা পৌরসভাকে হ্যান্ডওভার করি। আগের মেয়রের দুর্নীতির কারণে প্রকল্পটি পুরো বাস্তবায়ন হয়নি। বর্তমানে কিছু এলাকায় পানি সংযোগ দেয়া হলেও তা কার্যকর করা সম্ভব হয়নি। পৌরসভার পক্ষ থেকে একটি কারিগরি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি একটি রিপোর্ট দিবে। রিপোর্ট পেলে এই পানি সরবরাহ প্রকল্পের বর্তমান অবস্থা এবং এর প্রেক্ষিতে কি করণীয়, সেই বিষয়ে আমরা তথ্য পাব। পৌরসভার পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার 4.25 কোটি টাকার এই প্রকল্পটি দুর্নীতির কারণেই দেখেনি আলোর মুখ, অভিযোগ এলাকাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাহানারার যে অভিযোগ তা আগের বোর্ডের সময়, তবে দায় এড়ানোর সুযোগ নেই বলছে নতুন কমিটি। স্পর্শকাতর বিষয়ে জিরো টলারেন্স বোর্ডের জানিয়েছে, অভিযোগ তদন্তে গঠিত কমিটি স্বাধীনভাবে কাজ করবে। এদিকে নারী ক্রিকেটে যুক্ত 4 জনকে ওএসডি করার বিষয়টি প্রক্রিয়াধীন বলেছে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। ক্রিকেট বোর্ডে এখনো কেউ, আমরা খবরগুলো পাচ্ছি কিছু জায়গা থেকে, ক্রিকেট বোর্ডে কোনো লিখিত কোনো বা ভার্বালি কোনো কমপ্লেন এখনো আসেনি। তারপরেও আমরা ব্যাপারগুলো দেখছি। এই ঘটনাটাই আমরা শুনেছি যে 2021-22-এর সময়, সেই সময় আমরা ছিলাম না, আমরা জানিও না, কিন্তু আজকে আমরা আছি, তাই বলে আমরা দায় এড়াতে পারবো না। সেটা আপনার হচ্ছে ভার্বাল, ফিজিক্যাল, সাইকোলজিক্যাল বলেন, সাইবার হ্যারাসমেন্ট বলেন, এগুলো সব কিছুর ক্ষেত্রে আমাদের বোর্ডের জিরো টলারেন্স। এ ব্যাপারে আমরা কোনো কিছু টলারেট করব না এবং স্ট্রিক্ট অ্যাকশন গ্রহণ করা হবে। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।